নমস্কার। আজকের বাছাই করা সেরা বড় খবর নিয়ে শুরু করছি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। রাজনৈতিক উত্তেজনা থেকে আন্তর্জাতিক চুক্তি, স্বাস্থ্য সতর্কতা থেকে আর্থিক সতর্কবার্তা, সব কিছু এক ভিডিওতেই আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে প্রথমেই দেখে নিই আজকের বড় খবরগুলোর কিছু ঝলক। তৃণমূলের ভবিষ্যৎ কী? 3 জুন কেষ্টকে দল থেকে ছাঁটাইয়ের সম্ভাবনা। পাকিস্তানি চর বলে হুঁশিয়ারি সেনাপ্রধানের। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চাপে ইউনূস। শাহের আগমনের আগে বড় ধাক্কা খেলেন দিলীপ ঘোষ। 500 টাকার নোট কি নিষিদ্ধ হতে চলেছে? রিজার্ভ ব্যাংকের সতর্কবার্তা। করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে, আবার মাস্ক বাধ্যতামূলক হতে পারে। পাকিস্তানের সঙ্গে দ্রুত চুক্তি ভারতের না মানলে ট্রাম্পের হুমকি। ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ও সফল জঙ্গি নিধন অপারেশন সিঁদুর নিয়ে ফের প্রধানমন্ত্রীর প্রশংসা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলে যদি প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কী মতামত কমেন্টে জানান, এবং অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। থানায় 7 আইনজীবী পাঠালেন অনুব্রত। 3 জুন কেষ্টকে বহিষ্কার করতে পারে তৃণমূল। বোলপুরের রাজনৈতিক আবহে ফের উত্তাল পরিস্থিতি। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশের জারি করা হাজিরার নির্দেশ থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি হাজিরা দিলেন না। শনিবার সকাল 11টার মধ্যে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল তার, কিন্তু সেই জায়গায় অনুব্রতর হয়ে হাজির হন তার 7 জন আইনজীবী। আইনজীবীরা জানান, অনুব্রত মণ্ডল অসুস্থ থাকায় নিজে উপস্থিত হতে পারেননি। পুলিশের তরফে অনুব্রতের অনুপস্থিতি নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে চর্চা। সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে বোলপুর থানার আইসি লিটন দাসকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 224, 132, 75 এবং 351 ধারায় মামলা রুজু করেছে। এই ঘটনার জেরে শুক্রবার দুপুরেই তৃণমূলের পার্টি অফিসে গিয়ে অনুব্রতকে নোটিশ দেয় পুলিশ। পরে দলের নির্দেশে অনুব্রত মণ্ডল পুলিশের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান এবং ভিডিও বার্তার মাধ্যমেও দুঃখ প্রকাশ করেন। তিনি স্বীকার করেন, অডিও ক্লিপে যে কণ্ঠস্বর শোনা গিয়েছে সেটি তারই। প্রথমে একটি চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করলেও 50 মিনিট পরে আরও একটি চিঠি দেন তিনি, যাতে বক্তব্য আরও সংক্ষিপ্ত ছিল। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বই তাকে বয়ান পরিবর্তন করে আবার চিঠি পাঠাতে বলেন। শুরু থেকেই অনুব্রতের দাবি, পুলিশ প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো। তিনি কখনো কোনো পুলিশকর্মীকে হুমকি দেননি। তবে ওই দিন বিশেষ একটি ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানান। এই ঘটনার পর অনুব্রতের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও পুলিশের পরবর্তী পদক্ষেপ ঘিরে জল্পনার পারদ চড়ছে বোলপুর সহ গোটা রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, অনুব্রতর ক্ষমা চাওয়ায় চিড়ে ভেজেনি দলে। অনুব্রত মণ্ডলকে নিয়ে বিদেশ থেকেই ফোনে কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সুব্রত বক্সী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানা গিয়েছে। 3 জুন তিনি দেশে ফিরবেন, তারপরেই অনুব্রত মণ্ডলকে নিয়ে সিদ্ধান্ত নেবে দল বলে খবর। রাজনৈতিক পট পরিবর্তনের পরেই 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে আসরে নেমেছে পাকিস্তানি চর মোল্লা মুহাম্মদ ইউনূস ও তার সাঙ্গতরা। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের 32 নম্বর ধানমন্ডির বাড়ি বুলডোজার দিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এমনকি স্বাধীনতার পরে 1972 সালে তৈরি হওয়া সংবিধানও বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের পরিকল্পনা নিয়েছে। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর চর তথা মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্য আলী রিয়াজকে ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের জায়গায় গত বছরের জুলাই অভ্যুত্থানকে বসানোর বড় ধরনের ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রের মধ্যেই 71-এর মুক্তিযুদ্ধ আর 72-এর সংবিধানের জয়গান গাইলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। পাকিস্তানি চর ইউনূস ও তার সাঙ্গতদের স্পষ্ট বার্তা দিলেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশ সেনাবাহিনীর চেতনার মূল উৎস। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মুক্তিযুদ্ধের পক্ষে আওয়াজ তুলে পরোক্ষে পাকিস্তান বান্ধব ইউনূস ও তার চেলাচামুন্ডাদের সতর্ক করে দিলেন সেনাপ্রধান। প্রত্যেকটি সময় তিনি বলার চেষ্টা করেছেন তিনিই নাকি বঙ্গ বিজেপির সফলতম সভাপতি। এই নিয়ে তার এবং তার অনুগামীদের ফুটানির কমতি ছিল না। পিছুটান নেই, সংগঠনের কাজ না করতে দিলে চলে যাব,
এরকম অনেক কথা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়, কিন্তু কিছুদিন আগে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে তিনি সরাসরি সেখানে চলে যাওয়ার পরেই প্রশ্ন উঠেছিল তিনি কি তৃণমূলের হাতে হাতিয়ার তুলে দিতে চাইছেন। তারপর ধীরে ধীরে তার সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে, আর বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে সভা করতে আসলেও সেখানে ডাক পাননি দিলীপ ঘোষ। আর এবার আজ যখন রাজ্যে আসছেন অমিত শাহ, ঠিক তখনই তার বাংলায় পা রাখার আগে আরও একটি বড় ধাক্কা খেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, যার ফলে প্রমাণ হয়ে গেল যে তাকে আর বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব কেউই তেমন গুরুত্ব দিতে রাজি নন। ভারতীয় অর্থনীতিতে আবারও ছায়া ফেলছে জাল নোটের আতঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআইয়ের সাম্প্রতিক রিপোর্টে উঠে এলো উদ্বেগজনক তথ্য। শুধু 2024-25 আর্থিক বছরেই 500 টাকার জাল নোট বেড়েছে 37.3%, যা গত 6 বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধির হার। রিজার্ভ ব্যাংকের হিসাব বলছে এই সময়কালে ধরা পড়েছে প্রায় 5,88,000 কোটি টাকার জাল 500 টাকার নোট। 2023-24 সালে এই পরিমাণ ছিল 4,28,000 কোটি টাকা। শুধু 500 নয়, 200 টাকার জাল নোটের সংখ্যাও 13% বেড়েছে। এই পরিসংখ্যান সামনে আসার পরে মুখ খুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি কেন্দ্রকে উদ্দেশ্য করে বলেন, 500 টাকার মতো বড় নোটই দুর্নীতির মূলে। এই নোট বন্ধ করে পুরো অর্থনীতিকে ডিজিটাল পেমেন্টের আওতায় আনলেই দুর্নীতি রোখা সম্ভব। নাইডু, যিনি বর্তমানে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ জোট সঙ্গী, স্পষ্ট বার্তা দিয়েছেন এবার প্রয়োজন 500 টাকার নোট বাতিল করার, যদিও কেন্দ্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফের চোখ রাঙানি দেখাচ্ছে করোনা ভাইরাস। মে মাসের শেষে দেশের কোভিড পরিস্থিতি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 2,710। গত 26 মে সক্রিয় রোগীর সংখ্যা ছিল মাত্র 1,010, অর্থাৎ মাত্র 5 দিনে নতুন করে প্রায় 1,700 জন আক্রান্ত হয়েছেন কোভিডে। সর্বাধিক সংক্রমণ দেখা যাচ্ছে কেরলে, যেখানে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1,114। দিল্লির কড়া প্রতিক্রিয়ার পরও নিজের অবস্থানেই অনড় ডোনাল্ড ট্রাম্প। ফের একবার ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে রীতিমতো হুঁশিয়ারি দিলেন দুদেশকে। আগামী সপ্তাহে নাকি আমেরিকায় যাবে পাক প্রতিনিধি দল। দ্রুত ভারতের সঙ্গেও চুক্তি স্বাক্ষর করতে পারে তার প্রশাসন। কিন্তু দুদেশ যদি ফের সংঘাতে জড়ায়, তাহলে তিনি আর কোনো চুক্তিই করবেন না। ফলে প্রশ্ন উঠছে, দিল্লির আপত্তি সত্ত্বেও বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দিয়ে কি কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ করতে চাইছেন ট্রাম্প? দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আমেরিকার মসনদে সরকারের অপব্যয় কমাতে ডস অর্থাৎ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি নতুন দপ্তর খুলেছেন ট্রাম্প, যার মাথায় বসিয়েছিলেন টেসলা কর্তা এলন মাস্ককে। তবে তার কাজের মেয়াদ ছিল 30 মে পর্যন্ত। একদিন আগেই বন্ধু ট্রাম্পের প্রশাসন ছাড়েন তিনি। গত শুক্রবার ওভাল অফিসে মাস্ককে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের নেতাদের পাশাপাশি আমাদের জনগণকেও ধন্যবাদ। আমরা বাণিজ্য নিয়ে কথা বলেছি, কিন্তু এটাও জানিয়ে দিয়েছি যারা একে অপরকে গুলি করে তাদের সঙ্গে আমরা বাণিজ্য করি না, বিশেষ করে যাদের হাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষমতা আছে। ফের একবার ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবি করে এদিন ট্রাম্প বলেন, ভারত পাকিস্তানের রাষ্ট্রনেতারা খুবই ভালো, তারা বিষয়টি বুঝেছেন এবং সম্মত হয়েছেন, সংঘাত থামাতে রাজি হয়েছেন। আমরা অন্যদের মধ্যেও লড়াই থামিয়েছি, অন্যদের থেকে লড়াই করার ক্ষমতা আমাদের অনেক বেশি। বিশ্বের সেরা সেনাবাহিনী আমাদের হাতে আসে, কিন্তু আমরা সংঘাত চাই না। ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল জঙ্গি নিধন অভিযান হল অপারেশন সিঁদুর। মধ্যপ্রদেশের ভোপালে দাঁড়িয়ে বড়সড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, পাকিস্তানের এতটা ভিতরে ঢুকে ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে যে পাক সেনাও সেটা কল্পনা করতে পারেনি। মোদি জমানায় এর আগে দুটি বড় জঙ্গি হামলার বদলা নিতে 3 বার পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। প্রথমে 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইক, 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইক এবং 2025 সালে অপারেশন সিঁদুর। মোদি জমানায় ঘোষিতভাবেই বারতিনেক জঙ্গি দমন অভিযান হয়েছে। অতীতে ইউপিএ জমানাতেও একাধিক জঙ্গি দমন অভিযান হয়েছে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর আমলেও একাধিক বড়সড় জঙ্গি দমন অভিযান চালিয়েছে ভারত সরকার। তবে প্রধানমন্ত্রীর দাবি, এটাই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি দমন অভিযান। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বক্তব্য, এই অপারেশনগুলির থেকে সিঁদুর কতটা
কিছুটা হলেও আলাদা, কারণ সিঁদুরের সময় পাকিস্তানের হাতেও পরমাণু বোমা আছে। ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে গোটা বিশ্ব উদ্বিগ্ন হয়ে পড়ে।